আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, মাস্টার্স শেষ বর্ষের বাংলাদেশের সাহিত্যের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা জানি এই বিষয়টির মধ্যে কবিতাও রয়েছে, ছোট গল্পও রয়েছে, উপন্যাসও রয়েছে এবং প্রবন্ধও রয়েছে। তো আমরা এই বিষয়টির ছোট গল্প নিয়ে আলোচনা করব, যেখানে নয়নচারা, খোয়ারি এবং প্রতিদিন একটি রুমাল এই গল্পগ্রন্থগুলো রয়েছে। তো আজকে নয়নচারা গল্পগ্রন্থ নিয়ে আলোচনা করব। তো আসলে নয়নচারা গল্পগ্রন্থে মূলতই 8টি গল্প রয়েছে, তবে মাস্টার্সের জন্য 8টি গল্প আপনাদের পড়তে হবে না, শুধুমাত্র 5টি গল্প ধারণা নিয়ে গেলেই চলবে। তো শুরুতেই বলেছি আলোচনা কী কী থাকছে। ছোট গল্পসমূহ সৈয়দ অলিউল্লাহ সম্পর্কে, যার সম্পর্কে না বললেই নয়, এবং আমরা যে 5টি গল্প পড়ব সেই 5টি গল্পের নাম আমি লিখে রেখেছি। আমি বরাবরই যেভাবে গল্পগুলো নিয়ে থাকি, প্রধান প্রধান চরিত্রসমূহ এবং মূল বিষয়বস্তুটা দেওয়ার চেষ্টা করি। তো আজকে পর্ব হচ্ছে নয়নচারা, জাহাজি, পরাজয়, খুনি এবং মৃত্যুযাত্রা। তো প্রথমেই আসছি সৈয়দ অলিউল্লাহ। সৈয়দ অলিউল্লাহ তিনি 1922 সালে চট্টগ্রামের ষোলো শহরে জন্মগ্রহণ করেন, অর্থাৎ বাংলাদেশি কবি। তিনি একজন মূলতই কথা সাহিত্যিক প্লাস নাট্যকার। তার অসংখ্য পুরস্কার রয়েছে, একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, তারপর হচ্ছে 21শে পদক। আর সৈয়দ অলিউল্লাহ লেখা মানেই আমরা জানি যে তিনি মূলতই অস্তিত্ববাদী লেখা লেখেন, তারপর হচ্ছে চেতনা প্রবাহ রীতিমূলক লেখা লেখেন, পরাবাস্তববাদ তার লেখনের মধ্যে থাকে। এগুলোর জন্যই মূলত তিনি নানান উপাধি পেয়েছেন। আর তার পিতাও হচ্ছে একজন সরকারি কর্মকর্তা। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষিত পরিবারে বড় হয়ে ওঠার জন্য তাকে নানান দেশে ভ্রমণ করার সৌভাগ্য তিনি পেয়েছেন। তো যাই হোক, 1971 সালে 10ই অক্টোবর তিনি প্যারিসে মৃত্যুবরণ করেন। প্যারিসে মৃত্যুবরণ করলেও বাংলাদেশের যে সমাজ বাস্তবতা, সামাজিক কুসংস্কারাচ্ছন্ন যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো তিনি যথেষ্ট পরিমাণে তুলে ধরার চেষ্টা করেছেন। তো যাই হোক, আজকে পর্ব হচ্ছে আমরা নয়নচারা, জাহাজি, পরাজয়, মৃত্যুযাত্রা এবং খুনি। তো প্রথমেই আসছি নয়নচারা। নয়নচারা গল্পগ্রন্থে মোট 8টি গল্প রয়েছে। নয়নচারা গল্পটি মনসমীক্ষণের সাথে সাথে পরাবাস্তবের সমন্বয়ে রচিত। তা মনসমীক্ষণ তো আমরা জানি যে মনসমীক্ষণের জনক হচ্ছে সিগমন্ড ফ্রয়েড। তিনি মূলতই মানুষের মনের চেতন, অচেতন মন নিয়ে আসলে তিনি গবেষণা করেছেন, এবং আমরা চেতন মনে, অবচেতন মনে কি করে থাকি সেই বিষয়গুলো তিনি স্পষ্ট করেছেন। তো সেই অবচেতন মনের সাথে পরাবাস্তববাদের মূল কথা হচ্ছে অবচেতন মনের ক্রিয়াকলাপকে উদ্ভট বা আশ্চর্যকরভাবে রূপকল্প দ্বারা যে প্রকাশ করেন, সেগুলোই হচ্ছে পরাবাস্তববাদ। আমরা কিন্তু এখানে দেখি যে এই গল্পটিতে একটি চরিত্র দেখি, আমো চরিত্র। সে আসলে যে শহরের মধ্যে একটি রাস্তা দেখে, কিন্তু সেই রাস্তাটাকে সে কল্পনায় মনে করেন যে এটি ময়ূরাক্ষী নদী। এই যে মানুষের কল্পনায়, এগুলো কিন্তু অবচেতন মনে এই কল্পনাগুলো করে থাকে। তো এই জন্যই বলা হয়েছে যে নয়নচারা গল্পটি মনসমীক্ষণের সাথে পরাবাস্তবতার সমন্বয়ে এটি রচিত। তো আমরা প্রধান চরিত্রসমূহ একটু দেখে নিই। এখানে মূলতই প্রধান চরিত্র হিসেবে দেখি আমরা আমো, যাকে আমি দেখিয়েছি 50-এর মনন্তরের চরম শিকার, এবং তিনি প্রতিবাদীও বটে। তিনি কিন্তু ক্ষণে ক্ষণে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি প্রতিবাদী মনোভাব নিয়েই ছিলেন। এরপরে আমরা দেখি আমুর প্রতিবেশী হচ্ছে ভূতনি এবং তার ভাই ভূত। তারপর আমরা দেখি লাল পেরে শাড়ি পরা মহিলা। কল্পনায় নয়নচারা গ্রামের ঝিরাকে আমু কল্পনা করেন। তারপর হচ্ছে ময়রা, হোটেল মালিক, এবং সবশেষে আমরা একটা বালিকাকে দেখতে। তো আমরা এখানে প্রথমেই দেখি আমু চরিত্রটি, তার গ্রাম হচ্ছে নয়নচারা গ্রাম, এবং নয়নচারা গ্রামের বিখ্যাত একটি নদী রয়েছে ময়ূরাক্ষী নদী। তো তার শৈশব কৈশোর কিন্তু নয়নচারা গ্রামে। যখন 1350 সালে মন্বন্তর দেখা দিল, অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দিল, তখন এই আমো চরিত্রের সাথে সাথে, অর্থাৎ সেখানে আমজনতা যারা ছিল, যারা দুর্ভিক্ষের করাল গ্রাসে পতিত হয়েছিল, তারা কিন্তু তাদের সেই চিরচেনা জায়গা গ্রাম থেকে শহরমুখী হয়েছিল কিছুটা অন্যের আশায়। দুবেলা পেট পুরে খাওয়ার আশায় তারা এসেছিল। তাতে এরকমই একজন চরিত্র হিসেবে দেখিয়েছে আমো চরিত্রকে, যে কিনা নয়নচারা গ্রামে তার বাসা, দুর্ভিক্ষের করাল গ্রাসে পতিত হয়ে শহরে চলে এসেছে। প্রথমে আমরা দেখি যে আমো চরিত্রটি রাতের আকাশের দিকে কখনো তাকিয়ে আছে, অর্থাৎ তারাগুলো মিটমিট করে জ্বলছে, কিন্তু সেই তারাগুলো যদিও নয়নচারা গ্রামের তারার সাথে অনেক মিল রয়েছে, তারপরও এই তারাগুলোকে এই শহরে অচেনা মনে হচ্ছে, অনেক রুক্ষ মনে হচ্ছে, কর্কশ মনে হচ্ছে। গ্রামের তারা ভরা আকাশের নিচে ঢালা মাঠ, ভাঙা মাটি, ঘাস, শস্য, ময়ূরাক্ষী নদী বিদ্যমান, কিন্তু শহরের তারা ভরা আকাশের নিচে রয়েছে হিংসা, বিদ্বেষ, নিষ্ঠুরতা এবং অসহ্য বৈরিতা। এছাড়াও রাস্তার স্তব্ধতায় সে একটি দীর্ঘ লম্বা রাস্তা দেখতে পেল। তার কাছে মনে হলো এটি ময়ূরাক্ষী নদী। তো এই রাতের আকাশ, তারা, স্তব্ধতা, ছায়া, শীতলতা সকল কিছু কল্পনা করতে করতেই ভূতনির কাশিতে কল্পনা রাজ্য থেকে সে ছিটকে পড়ে গেল। ভূতনি মূলত এই হাঁপানি রোগী, আর কাশতে কাশতে এই ভূতনি বাঁকা হয়ে যায়।
মনে হয় মৃত্যু ছাড়া এই হাঁপানি আর তার ছাড়বে না, এরকমই। তো যাই হোক, সকাল হলো, যদিও নোঙ্গরখানায় তাদের দুপুরে একটু খাবার দিয়ে থাকে, কিন্তু সেই খাবারে তাদের পেট পুরে না। তো যাই হোক, সকালবেলা সে দেখলো ময়রার দোকানে কাঁচের গ্লাস দেওয়া খাদ্যে মাছগুলো বৌ বৌ করছে, কিন্তু সেই দোকানের খাদ্য সামগ্রী দেখে এই আমুর মতো অসহায় শিশুর আত্মতৃপ্তি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এই ময়রার চোখে কোনো কোমলতা নেই, শুধু দেখা যায় পাশবিক হিংস্রতা। ময়রার দোকানে ঝোলানো কলা দেখে আমুর নয়ন জুড়িয়ে যায়, কিন্তু ভোগ করার অধিকার তাদের নেই, তাই কলাকে তাদের কাছে সবুজ রঙা স্বপ্ন বলেই মনে হয়। তো যাই হোক, সে দাঁড়িয়ে আছে, ময়রার দোকানে একজন তেরে আসে। আমু প্রথমে বুঝেছিল হয়তো কুকুর তাড়াতে এসেছে, কিন্তু যখন সে বুঝতে পারে তাকে অকথ্য কর্কশ ভাষায় গালিগালাজ করছে, তখন কিন্তু এই আমু প্রতিবাদী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমু কোনো কিছুই করতে পারে না, শেষে তাকে সেখান থেকে ফিরিয়ে আসে। আসলে এই ময়রার লোকগুলো, অর্থাৎ শহরের লোকগুলোর মধ্যে যে আসলে মানবিকতার বা বিবেকের অভাব রয়েছে, এটি কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। এর পরক্ষণেই এই যে লাল পেরে শাড়ি পরা এক মহিলা গৃহবধূ এসে এই আমুকে 2টো পয়সা দেয়। তো এই মহিলার বিশাল বড় চুল, কালো কালো মেঘের মতো চুল, কে মনে হয়েছিল নয়নচারা গ্রামের ঝিরার চুলের মতো দেখতে এই লাল পেরে শাড়ি পরা মহিলাটির। তো ঝিরার কথা খুব মনে পড়ছে, তার মনে হচ্ছিল এই লাল পেরে শাড়ি পরা মহিলাটি নিশ্চয়ই নয়নচারার কেউ। তো যাই হোক, মহিলাটা 2টো পয়সা দিয়ে চলে যায়। ভুতুনি কাঁদছে। কেন কাঁদছে সে? হয়তোবা পেটের পীড়ায় সে কাঁদছে, ক্ষুধার যন্ত্রণায় সে কাঁদছে। আমু জিজ্ঞেস করেছিল যে ভুতুনি কেন কাঁদছে, একই উত্তর। এরপর আমু খুব খুশি হয়ে বলেছিল যে লাল পেরে শাড়ি পরা একটি মহিলা তাকে 2টো পয়সা দিয়েছে। সেই মহিলাটি নিশ্চয়ই নয়নচারার মহিলা, যার চুলগুলো দেখতে নয়নচারা গ্রামের ঝিরার চুলের মতো, কালো কালো মেঘের মতো সেই চুল। ভুতুনি যদিও আমুর কাছে পয়সা চেয়েছিল, কিন্তু আমু কেন দেবে? এই দুর্ভিক্ষতাড়িত কবলে কে কাকে দেখে। আমু তাকে আর দেয়নি। ভুতুনি আরও হাঁপিয়ে ওঠে। যতটা না তার ভাইয়ের মৃত্যুর কথা মনে পড়ে সে কাঁদে, তার চেয়েও বেশি করে কাঁদলো যখন আমু তাকে 2টো পয়সা না দিল। এই ঘটনার পরেই সারাদিন রাস্তায় রাস্তায় অলিতে গলিতে খাবারের জন্য ঘুরে বেরিয়েছিল এই আমু চরিত্রটি। ঘুরতে ঘুরতে শহরে একটি হোটেলের সামনে এই আমু দাঁড়ালো। ভেতর থেকে খাবারের কড়া গন্ধ আসছিল। লোকেরা হোটেলের ভেতর আসা যাওয়া করছিল। ক্ষুধার্ত আমু খাবারের চমৎকার গন্ধ পেয়ে ওখান থেকে আর নড়তে পারল না। এরপরে এই হোটেলের ভেতর থেকে ক্রোধাগ্নি হয়ে একটি চিৎকার আসলো। তখন আমু থরথর করে কাঁপছিল। হোটেলের সিঁড়ির পাশে সে প্রতিবাদী ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। অবশেষে তাকে দেখে ভেতর থেকে কেউ একজন চেঁচিয়ে উঠল, আর একজন দ্রুত পায়ে এগিয়ে এসে জঘন্য ভাষায় কর্কশ গলায় আমাকে গালাগাল দিতে লাগলো। বিক্ষুব্ধ আমু এজন্য প্রস্তুত হয়েছিল। হঠাৎ সে ক্ষিপ্তের মতো ঝাঁপিয়ে পড়ল সেই লোকটার উপরে। এরপর ঘটনা আর বলার অপেক্ষা রাখে না। প্রচণ্ড মার খেলো এই আমু। অসহ্য বেদনা দেহ নিয়ে আবার যখন সে পথে এসে দাঁড়ালো, তখন সে ভাবতে লাগলো, এই লোকটাও কি ময়রার দোকানের লোকটার মতো অন্ধ? সে শুনেছিল যে শহরের লোক নাকি লাগানো চোখ পরে। তো তার কাছে এই জন্যই মনে হয়েছিল ময়রার দোকানের লোক এবং হোটেলের দোকানের লোকটা মনে হয় লাগানো চোখ দিয়েই দেখে, তারা মূলতই অন্ধ। তখন সে বলেছিল, শহরের এত এত লোক কি সব অন্ধ? বিচিত্র জায়গা এই শহর। তো যাই হোক, সে রাগে দুঃখে ক্ষোভে সে একটি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন পেছন থেকে একটি বালিকা মেয়ে দরজা খুলে বেরিয়ে এসে আস্তে আস্তে শান্ত গলায় বলল, নাও। আমু চিন্তা করে বুঝতে পারলো না কি সে নেবে। মেয়েটা তাকে দিতে চাচ্ছে, অথচ সে জানে না যে সে কি চায়। হয়তো সে ভাতই চায়, কারণ এই মুহূর্তে ভাতই তার খুব প্রয়োজন। এই পৃথিবীতে চাইবার অনেক কিছুই আছে, কিন্তু সেই সব জিনিসের নাম আমুর জানা নেই। তার চাহিদা ও প্রয়োজন অতি সামান্য। এরপরে বালিকাটি দরজা বন্ধ করে দেয়। আর এই দরজা বন্ধের মধ্য দিয়েও কিন্তু একটি বিষয় এখানে স্পষ্ট হয়। আসলে এই দুর্ভিক্ষতাড়িত মানুষদের জন্য সাহায্যের দুয়ার চিরতরে বন্ধ হলো, এরকম একটি ইঙ্গিত প্রদান করেছে। তো এভাবেই কিন্তু এই গল্পের শেষ হয়। আসলে এই আমু সারাদিন রাস্তায় রাস্তায় দোকানে দোকানে মানুষের বাড়ির দরজায় দরজায় ঘুরে ঘুরে তিক্ত অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন। তিনি দেখেছেন যে শহরে মানুষের মধ্যে প্রাণ নেই, এরা নিষ্ঠুর, এরা নির্দয়, এরা নির্মম হৃদয়ের অধিকারী। এদের চোখে কুকুরের বৈরিতা দেখে আমু বিস্মিত হয়। একদিন সন্ধ্যায় হঠাৎ রাস্তার ওধারে কোলাহল শোনা গেল। আমুর মনে হলো হয়তো কুকুররা কামড়াকামড়ি করছে। ক্ষুধার্ত পেটে এই কোলাহল তার ভালো লাগছিল না, কিন্তু সে দূর থেকে দূর দূর বলে চেঁচিয়ে উঠেছিল। কিন্তু এরপর সে ভালো করে চেয়ে দেখলো ওরা আসলে কুকুর নয়, ওরা মানুষ।
নিজের ভুল বুঝতে পেরে আমু অত্যন্ত লজ্জিত হয়েছিল। এছাড়াও আমু তার নয়নচারা গ্রামের কুকুরের মধ্যে যে হিংস্রতা দেখেছিল সেই হিংস্রতা আবার শহরের কুকুরের মধ্যে সে দেখতে পারেনি। অর্থাৎ শহরের কুকুরের মধ্যে কোনো বৈরিতা নেই, যেমনটি রয়েছে মানুষের মধ্যে। শহরে আমুর মতো দুর্ভিক্ষপীড়িত মানুষেরা শহরের অলিতে গলিতে দুমুঠো খাদ্যর অন্বেষণে তারা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেছিল। তারা আসলে মৌলিক চাহিদাগুলোর মধ্যে শুধুমাত্র অন্যের নিরাপত্তার জন্যই তারা এই শহরে এসেছিল, কিন্তু তারা এই অন্য নিরাপত্তাটুকুও পায়নি। এই দুর্ভিক্ষ কবলিত মানুষগুলো দারুণভাবে পরাজিত হয়ে অন্নহীন অবস্থায় খড়কুটোর মতো রাজপথে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর তখনই তাদের চোখে ভেসে ওঠে শুধু মায়া মমতা জড়ানো নয়নচারা গ্রামের কথা। আসলে এই যুদ্ধ, দুর্ভিক্ষ অথবা মহামারীর কবলে মানুষ কিন্তু পরিণত হয়েছিল পণ্য কিংবা আবর্জনায়। তো আমরা মূল বিষয়বস্তু হিসেবে দেখিয়েছি 1943 সালে দুর্ভিক্ষ পীড়িত মানুষের বিপর্যস্তের কাহিনী এই গল্পের মূল প্রেক্ষাপট। তো সমকালীন পটভূমিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবন যন্ত্রণা, মৃত্যু, অপরদিকে সম্পদশালী ক্ষমতাবানদের নির্দয় প্রহসনকে লেখক নির্মোহ দৃষ্টিতে চিত্রিত করেছেন। লেখক এখানে স্পষ্ট করেছেন যে শুধুমাত্র দুর্ভিক্ষ যে হয়েছিল এমনটি নয়, বরং সম্পদশালী এবং ক্ষমতাবানদের কৃত্রিম সংকটের জন্যই আমর মতো ব্যক্তিরা ভূতুনি ভূতর মতো ব্যক্তিরা তারা বুভুক্ষ অবস্থায় মৃত্যুবরণ করেছে। এরপর আসছি জাহাজি গল্পে। জাহাজি গল্পের ঘটনাকাল ছিল ভোর রাত্রি থেকে সন্ধ্যা পর্যন্ত। কলকাতা বন্দরে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত হচ্ছে এর গল্প সময়। এখানে আমি চরিত্রসমূহে দেখিয়েছি বৃদ্ধ করিম সারেং। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ, পরোপকারী, দায়িত্ববান, নিঃসঙ্গ, একাকী, অভিজাত শ্রেণীর বটে। এরপর হচ্ছে তরুণ লস্কর সাত্তারকে দেখিয়েছি। এছাড়াও কিছু অন্য চরিত্র রয়েছে, চিফ অফিসার, মতিন, উইংসম্যান, আরও অনেকে রয়েছে। তো এখানে আমি মূল বিষয়বস্তু হিসেবে দেখিয়েছি আত্মীয় পরিজনবিহীন শূন্য জীবনের হাহাকার এই গল্পের মূল প্রেক্ষাপট। তো প্রথমেই আমরা দেখি বৃদ্ধ করিম সারেং। সারেং অর্থ হচ্ছে জাহাজের প্রধান, মাঝি বা পরিচালক। এই বৃদ্ধ করিম সারেং সে সারা জীবন জাহাজে জাহাজে সমুদ্রে অতিবাহিত হয়েছে। সে অত্যন্ত ধর্মপরায়ণ, পরোপকারী এবং দায়িত্ববান, কিন্তু সে অত্যন্ত নিঃসঙ্গ, একাকী। আর এই নিঃসঙ্গ চেতনাকে তুলে ধরতে গিয়ে গল্পকার নানান উপমা এখানে নিয়ে এসেছেন। ভোর আকাশের শুকতারা, দেয়ালের প্রতিফলিত ছায়ার রূপক, কঙ্কালের চোখের উপমা, বিভিন্ন কিছুর সঙ্গে তার নিঃসঙ্গতাকে তুলে ধরেছেন। তো যাই হোক, এই বৃদ্ধ করিম সারেং সে ভোর রাত্রিতে উঠেছেন, নামাজ পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন। এরপর সকাল হবার পালা, অর্থাৎ সূর্য মনে হয় তার সামনেই উঠবে। এই দৃশ্য তার দেখতে অনেক বেশি ভালো লাগে। সে তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, তুমি আমাকে কি দিলে আর আমি বা তোমাকে কি দিলাম। জাহাজের যে অন্যান্য কর্মচারীরা রয়েছে তাকে অত্যন্ত মান্য করে চলতো। এই সাত্তার যে কিনা তরুণ লস্কর, আধ ভোর অবস্থা, তো নিচে নেমে আসতেই সাত্তারকে দেখলো যে সে কাঁদছে। তো বৃদ্ধ করিম সারেং তখন মতিনকে জিজ্ঞাসা করেছিল কেন সে কাঁদছে। তখন এই মতিন বলছিল যে চিফ অফিসার হঠাৎই এসে দেখে সাত্তার ঘুমিয়েছিল, এজন্যই তাকে লাথি দিয়েছিল। বৃদ্ধ করিম সারেং তখন একটু চটে উঠেছিল এবং সাত্তারকে সান্ত্বনা স্বরূপ বলেছিল, তুই চুপ কর, আই দেখুম। তো তখন কথা বলে বৃদ্ধ করিম সারেং সে আবারও জাহাজের উপরে উঠে গেল। তখন এই বৃদ্ধ করিম সারেং তখন সাত্তারকে নিয়েই ভাবছিল। এই জীবনে বৃদ্ধ করিম সারেং আসলে নির্বাধনী কোথাও কখনো। সাত্তারকে দেখে তার পরিজনবিহীন শূন্য জীবনের হাহাকার তাকে আরও আন্দোলিত করে। অর্থাৎ বন্ধনহীন জীবনের বন্ধন থাকার যে প্রয়োজনীয়তা রয়েছে তা তিনি শেষ বয়সে এসে উপলব্ধি করতে পারেন। কিন্তু ততদিনে তার জীবনে ভালোবাসার নোঙ্গর ছিঁড়ে গেছে। কিছুক্ষণ পরে এই সারেং এই সাত্তারকে ডেকে পাঠালো। এই যে চিফ অফিসার তাকে লাথি দিয়েছিল, এই জন্য করিম সারেং সাত্তারকে কিছু একটা উপদেশ দিতে চেয়েছিল যে বাহিরের জীবনটা এতটাও বেশি সহজ নয়, বাহিরেও অনেক সময় অন্যায় করে আবার সজ্ঞান থাকতে হবে, এরকমই কিছু একটা বোঝাতে চেয়েছিল। সাত্তার ভয়ে ভয়ে চুপি চুপি আসলো। তখন এই করিম সারেং সাত্তারকে জিজ্ঞেস করেছিল তার কে কে আছে, কোথা থেকে এসেছে। তখন তিনি বলেছিল বাড়িতে তার মা, বাবা, 3টি বোন, 2টি ভাই আছে। তখন করিম সারেং তাকে আর কোনো কিছু জিজ্ঞেস করলো না। অর্থাৎ করিম সারেংয়ের মনে হচ্ছিল যে তার জীবনটা তো অনেকটাই পরিপূর্ণ, তাকে উপদেশ দেওয়ার কোনো কিছুই নেই। তো যাই হোক, তখনকার মতো সাত্তার চলে গেল। এরপর সাত্তার নিজে থেকেই চুপি চুপি আবার সারেংয়ের রুমে আসলো। তখন সারেং তাকে জিজ্ঞেস করেছিল তুমি এখানে কেন এসেছো। তখন সে বলেছিল বাবা মা ভাই বোনের সাথে
রাগ করে সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তখন করিম সারেং তার দিকে চটে গেল, কেন এসেছো এই কষ্টকর জীবনে? তো যাই হোক, করিম সারেং তখন সাত্তারকে বলেছিল যে আমি তোমাকে কলকাতা বন্দরে নামিয়ে দেব, তুমি সেখানেই চলে যেও, তুমি আর এই জাহাজে এসো না। আসলে জাহাজের যে জীবন, এই জীবনটা আসলে অনেক বেশি কষ্টকর। যদিও এই জাহাজের জগৎটিতে স্টক হোল্ড, কার্গো উইন্স, ডক, ফানেল, গ্যাংওয়ে, হ্যাচওয়ে, স্টারবোর্ড, চার্ট রুম, থার্ড মেট, ক্যাবিনেট, পোর্ট হোল, নানান কিছুর শব্দে আসলে এই জাহাজটিকে জীবন্ত মনে হয়। কিন্তু এই জাহাজটির যে কর্মচারীরা রয়েছে, তাদের জীবন আসলে জীবন্ত থাকে না। তারা তাদের শারীরিক কর্মে কর্মে তাদের জীবন একেবারেই নুয়ে পড়ে। তো যাই হোক, সাত্তার সেখান থেকে চলে যায় এবং করিম সারেং জীবনের অর্থ খুঁজে পেতে চায়। বারবার তার সাত্তারের কথাই মনে পড়ে। তিনি ভাবতে শুরু করলো, করিমের জীবনে ঠিকঠাক মতো যদি নোঙ্গর পড়তো, হয়তো সাত্তারের মতো একটি ছেলে আজ তার পাশে থাকতো। এটা এখন আর করিমের জীবনে সম্ভব নয়, কারণ তার জীবন বন্ধনহীন। করিম সারেংও ভেবেছিল এবার সে শেষ করবে সামুদ্রিক যাত্রা, সে এবার সমুদ্র ছেড়ে ডাঙায় উঠবে। কিন্তু তীরের কাছে এসেই তার মধ্যে মৃত্যু ভয় বাসা বাঁধে। কারণ বৃদ্ধ করিম সারেং নিঃসঙ্গ, নিঃসন্তান, আত্মীয় পরিজনহীন। করিম সারেংয়ের যারা আত্মীয় আছে তারা শুধু নামেই আত্মীয়। দীর্ঘ বিচ্ছেদজনিত কারণে তাদের সাথে কোনো সম্পর্ক তেমন নেই। সব সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে সারেং আজ একেবারেই একা। তাই চুক্তি নবায়ন করে সে সারা জীবন সমুদ্রেই থেকে যেতে চায়। পরবর্তীতে কলকাতা বন্দরে সাত্তারকে নামিয়ে দিতে চায়। সেই সাথে সাত্তারও কলকাতা বন্দরে নেমে যায়। আর ওপর থেকে করিম সারেং সেই রেলিং ধরে সেই সাত্তারকে দেখছিল। করিম সারেং একবার ভেবেছিল হয়তো সাত্তার একবার মুখ ফিরে তাকে দেখবে, কিন্তু না, সাত্তার আর তাকে দেখেনি। আর এখানেই কিন্তু গল্পের সমাপ্তি ঘটে। তো আমরা এই জন্যই এখানে বলেছি যে আত্মীয় পরিজনবিহীন শূন্য জীবনের হাহাকার এই গল্পের মূল প্রেক্ষাপট। আসলে শুধুমাত্র মানুষের যৌবনের জন্যই যে মানুষ বৈবাহিক সূত্রে আবদ্ধ হবে এমন বিষয়টি নয়। আসলে শেষ জীবনে একটা সঙ্গী দরকার রয়েছে, শেষ জীবনে আত্মীয় পরিজন, স্ত্রী, পুত্র, সন্তান সকল কিছুর দরকার রয়েছে। এজন্যই বৈবাহিক জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই গল্পের নামকরণ করা হয়েছে জাহাজি, অর্থাৎ এই করিম সারেং এই জাহাজেকে নিয়েই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত তার যে ডুইং সাফারিংগুলো দেখলাম করিম সারেংকে নিয়েই, যে কিনা জাহাজি, এই জন্যই নামকরণ করা হয়েছে জাহাজি। আর তাই এখানে বৃদ্ধ করিম সারেংয়ের মধ্য দিয়ে শূন্য জীবনের হাহাকারটি স্পষ্ট হয়েছে। এরপরে আসছি পরাজয়। এখানে আমরা প্রথমেই সমীর চরিত্রকে দেখি। চরাঞ্চলের সহজ সরল ব্যক্তি। সমীরের স্ত্রী হচ্ছে কুলসুম, অসহায় নারীর প্রতিনিধি। এই সমীর এবং স্ত্রী কুলসুম ধলেশ্বরী নদীতে বাসা বাঁধে। তো এই ধলেশ্বরী নদীতে এগুলো হচ্ছে চরাঞ্চল, উজান ভাটির জায়গা, এই ভাঙে এই গড়ে। আসলে নদী চরে জীবন হচ্ছে অনিশ্চিত। আর এই চরাঞ্চলের মানুষের জনজীবন প্রকৃতির কাছে একেবারেই অসহায়। নিরুপায়ভাবে তারা অটোমেটিকভাবে পরাজিত হতে থাকে। নানান বিপত্তি, বিপর্যয়, দুর্যোগ, বন্যা, সকল সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয়। তো যাই হোক, এই নব আশায় চেতনায় দীপ্ত প্রাণিত হয়ে এভাবেই নতুন চরে মাচা বেঁধেছিল এই সমীর এবং স্ত্রী কুলসুম। কিন্তু নিয়তির চাকায় তাদের সুখ, দুঃখ, স্বপ্ন এবং প্রত্যাশা পূরণ হয় না। তো এরই মধ্যে সমীর একটু ভালো থাকার আশায় সেই চরের উত্তর পশ্চিম কোণে গিয়েছিল যে সেই চরটি ভালো আছে কিনা বা সেই চরে বসবাস করা যাবে কিনা। তো যাই হোক, সেখান থেকে ফিরতেই একটি ঢোড়া সাপ তাকে কামড়ে দেয়। সে ভেবেছিল কোনো কিছুই হবে না, কিন্তু বাসায় ফিরতে ফিরতেই মুখে ফেনা উঠে সে মারা যায়। স্ত্রী কুলসুম তাকে দেখে একেবারে হতভম্ব হয়ে ওঠে এবং সে নির্বাক হয়ে ওঠে। তো যাই হোক, স্ত্রী কুলসুম সমীরের মৃতদেহ নিয়ে সে আসলে বসে আছে। এরই মধ্যে এইদিকে মজনু, চরাঞ্চল মানুষের প্রতিনিধি, তাকে দুশ্চরিত্র হিসেবে আমরা চিত্রিত করেছি, বিবেকহীন, অমানবিক এবং সুযোগ সন্ধানী বলেছি। কালুও কিন্তু চরাঞ্চলের মানুষের প্রতিনিধি, দুশ্চরিত্র, বিবেকহীন, অমানবিক, সুযোগ সন্ধানী। তো তারা অন্য একটি চর থেকে এই সমীরের উদ্দেশ্যে তারা গিয়েছিল। তখন গিয়ে দেখলো স্ত্রী কুলসুম সেখানে বসে আছে। প্রথমত মজনু এবং কালু তারা বুঝতে পারেনি যে আসলে সমীর মারা গিয়েছে। স্ত্রী কুলসুমের উদ্দেশ্যে মজনু এবং কালু ঠাট্টা স্বরূপ বলেছিল, কি খবর রাজকন্যা, বৈশা আসো দেখি। এভাবেই নানানভাবে নানান ভঙ্গিতে তারা কথা বলছিল। কিন্তু যখন তারা গিয়ে দেখলো মাচার ওপরে সমীর শুয়ে আছে এবং সে মারা গিয়েছে, তখন তারা হতবিহ্বল হয়ে পড়ল। তো যাই হোক, এই মজনু স্ত্রী কুলসুমকে বলেছিল, আমরা যদি না আসতাম সেক্ষেত্রে কি হতো তোমার?
তখন এই স্ত্রী কুলসুম বলেছিল, তোমরা আসবা বলেই তো অপেক্ষা করছি। তো যাই হোক, তারা এখন ব্যতিব্যস্ত হয়ে উঠল যে সমীরকে কিভাবে নিয়ে যাওয়া যায়। এরই মধ্যে আকাশটি কালো মেঘে ভরে উঠল, অর্থাৎ বৃষ্টি আসবে আসবে ভাব। মজনু এবং কালু সেখানে বসে আছে সমীরকে নিয়ে যাওয়ার অপেক্ষায়, আর স্ত্রী কুলসুমের দিকে ঘন ঘন এই মজনু তাকাচ্ছিল। তা সময় অনেকখানি পেরিয়ে যাওয়ার পর মজনু এবং কালু স্ত্রী কুলসুমকে ঠাট্টা পরিহাসের মধ্য দিয়ে নিয়ে যেতে চাইল, এবং তারা ঘন ঘন স্ত্রী কুলসুমের সেই সর্বাঙ্গ কুদৃষ্টিতে দেখতে শুরু করলো। মানে সমীরের মৃত্যু শরীরকে দেখে এবং পাশে তার স্ত্রী কুলসুমকে দেখে তাদের কাছে এই মৃত্যু তাদের কাছে খুব একটা আশ্চর্যজনক মনে হয় না। বরং কালু কিন্তু এক পর্যায়ে এই স্ত্রী কুলসুমকে উদ্দেশ্য করে বলেছিল, কুলসুম, তোর যে রূপ আজরাইল পর্যন্ত দেখা পাগল হইব রে, তরে বুঝলি তরে মজনু এবার বিয়া করব। সে আশাতেই তো সে আছিল একদিন। এই মুহূর্তে এই সিচুয়েশনে তারা এইসব কথাবার্তা বলতে শুরু করলো। এক পর্যায়ে মজনু এবং কালুর দুজনেরই লোলুপ দৃষ্টি কুলসুমকে গ্রাস করতে শুরু করলো। তাদের ঘোলাটে চোখে ঘোর লাগলো। কালু যেখানে বসে থাকে সেখানে কিছু আধার, কিন্তু তা যেন আধার নয়, কি একটা অপবিত্রতার ছায়া। ধীরে ধীরে কালুর দেহ, মনের কামনা মজনুর মধ্যেও সংক্রামিত হলো। সাপের ছোবলে সদ্যমৃত সমীরের স্ত্রী কুলসুমের যৌবন দীপ্ত দেহটি সম্ভোগের দুরন্ত বাসনা জাগে কালু এবং মজনুর দুজনের মধ্যেই। যদিও স্ত্রী কুলসুম মজনু এবং কালুকে বলেছিল যে সে কলার ভেলা বানিয়ে সে তার স্বামীর সাথে ভেসে যেতে চায়, কিন্তু এটা তার কল্পনাতেই ভালো। তৎকালীন সময়ে তৎক্ষণাৎ সময় আসলে এটা সম্ভব হয়ে ওঠে না। ধীরে ধীরে এই স্ত্রী কুলসুম মজনু এবং কালুকে দেখে একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। ভয়ে যখন সে আতঙ্কিত হয়ে উঠল, এক পর্যায়ে ভয়চকিত কণ্ঠে আচমকা এই কুলসুম কেঁদে উঠে ঝুঁকে সরে এসে মজনুর পা ছুঁতে লাগলো ঘন ঘন। আর এভাবেই কিন্তু গল্পের পরিসমাপ্তি ঘটে। আর এই জন্যই আমি এখানে লিখে রেখেছি, সাপদ সংকুল মৃত্যু, মরক, বন্যা, দুর্ভিক্ষের করাল গ্রাসে চরাঞ্চলে মানুষের জীবনের পরাজয়ের কাহিনী এই গল্পে স্পষ্ট হয়েছে। আসলে এখানে কিন্তু আমরা দেখি প্রত্যেকটি চরিত্রের মধ্যেই পরাজয় ঘটেছে। যেমন সমীর কিন্তু সে একটু ভালো থাকার আশায়, অর্থনৈতিক নিরাপত্তা বা জীবনের নিরাপত্তার আশায় সে একটু ভালো জায়গায় যেতে চেয়েছিল, কিন্তু সে পরাজয় বরণ করে সে বাসায় ফিরেছে। স্ত্রী কুলসুম সামাজিক এবং আর্থিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছিল, অর্থাৎ কুলসুম জীবন বাস্তবতার কাছে নতি স্বীকার করেছে। এছাড়াও মজনু এবং কালু তারাও কিন্তু তাদের বিবেকের কাছে তারা পরাজিত হয়েছে। এই মৃত্যুকে সামনে রেখেই সম্ভোগের যে একটি বিষয় তারা সামনে নিয়ে এসেছে, এভাবেই কিন্তু তারা বিবেকের কাছে পরাজিত হয়েছে। আর এজন্যই বললাম যে এই সাপদ সংকুল মৃত্যু, মরক, বন্যা, দুর্ভিক্ষ এবং অসভ্য জীবনযাপনের করাল গ্রাসে চরাঞ্চলের মানুষের জীবনের পরাজয়ের কাহিনী এই গল্পে স্পষ্ট হয়েছে। এরপর হচ্ছে খুনি। এখানে আমরা চরিত্রসমূহে দেখেছি প্রথমেই আব্দুর রাজ্জাককে। আব্দুর রাজ্জাক মূলতই আলেকজান্দ্রা সোনারডাঙ্গা গ্রামের মৌলভী বাড়ির ছেলে। সে হচ্ছে দেশান্তরী, কিন্তু বন্ধুত্ব সুলভ এবং অনুশোচনাকারী। এই যে ফাইন্না, মূলত তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্ব ছিল। ফাইন্না মূলতই ফজু মিয়ার বাড়ির ছেলে। আমরা জানি কি চর অঞ্চলে কিন্তু সবসময় দাঙ্গা হাঙ্গামা, খুনাখুনি এগুলো লেগেই থাকতো, আর মামলা মোকদ্দমা এগুলোও লেগে থাকতো। তো যাই হোক, আব্দুর রাজ্জাক এবং ফাইন্না এরা দুজনেই মূলত বন্ধুর মতো আচরণ করতো দুজনের প্রতি, কিন্তু জমি জায়গা এই সকল কিছু নিয়ে ফাইন্নার সাথে এক পর্যায়ে রাগারাগি করে মাথা ফাটিয়ে দেয় এই আব্দুর রাজ্জাক, আর তখনই ফাইন্না মৃত্যুবরণ করেন। আর আব্দুর রাজ্জাক ফাইন্নার মৃত্যু পরবর্তীতে তার জীবনের মামলা মোকদ্দমা, জরিমানা, জেল, মৃত্যু, ফাঁসি এই সকল কিছু বিবেচনা করে সে তখন এই দেশান্তরী হয়ে ওঠে। তো যাই হোক, দেশান্তরী হয়ে সে পাশের একটি গ্রামে অবস্থান করে। সেখানে একটি বটগাছ রয়েছে এবং সেইখানে দু চারটে দোকানও রয়েছে। রাত হয়ে গিয়েছে, সন্ধ্যা নেমে এসেছে। তখন সে একটি দোকানের পাশে বসেছিল। যদিও অন্যান্য দোকানগুলো বন্ধ, কিন্তু আবেদ দর্জির দোকান খোলা ছিল। আবেদ দর্জি মূলতই অত্যন্ত দরদি, পরোপকারী এবং স্নেহবৎসল একটি লোক। আবেদ দর্জি তখন দেখলো যে কেউ একজন সেখানে বসে আছে। বারবার জিজ্ঞেস করছিল কে ওখানে, কে ওখানে, কিন্তু আব্দুর রাজ্জাক কোনো উত্তর দেয়নি। আবেদ দর্জি তখন সেখানে গেল, গিয়ে বলল যে কে তুমি, কে তুমি, কিন্তু তারপরও নির্বাক চোখেই সে তাকিয়েছিল আব্দুর রাজ্জাক। এক পর্যায়ে এই আবেদ দর্জিকে আব্দুর রাজ্জাক সকল কিছু খুলে বলল যে তার বাসা আলেকজান্দ্রা সোনাডাঙ্গায়, সে হত্যা করেছে, সে একজন খুনি। এক পর্যায়ে আবেদ দর্জির পায়ের মধ্যে পড়ে গেল। যদিও আব্দুর রাজ্জাকের চোখে কোনো কান্না ছিল না, কিন্তু তার অসহায়ত্ব এখানে ফুটে উঠেছে। পাশে থেকে আরও একজন মুরব্বী এসে বলল কে ওখানে, কে? তখন আবেদ দর্জি পরিচয় দিয়েছিল এ আমার পুত্র মোমেন, যে কিনা এক যুগ আগে নিরুদ্দেশ হয়েছিল। তখন থেকেই
এই আব্দুর রাজ্জাক মোমেন নামে পরিচিত হলো। যদিও পাড়া প্রতিবেশী বা সকলেই বিষয়টি অনেকটাই অনুধাবন করতে পেরেছিল যে আসলে এ মোমেন নয়, কিন্তু সে মোমেন হিসাবেই কিছুদিনের জন্য প্রতিষ্ঠিত। তো মোমেন আবেদ দর্জির বাসায় গেল। বাসায় যাওয়ার পর আবেদ দর্জির যে বিবি ছিল সেই বিবি মোটামুটি মানে সে পর্দায় থাকতো এবং মোমেনের সামনে খুব একটা আসতো না, কিন্তু মোমেন মূলতেই শান্তশিষ্ট এবং সে সবসময় চুপচাপ থাকতো। আবেদ দর্জির বিবি তখন ভাবলো যে না, এই তো আমাদের পুত্রের মতোই, মায়ের মতোই আচরণ করে মোমেন। তখন এই আবেদ দর্জির বিবি মোমেনের সামনে সে মুখ খোলে বা তার সঙ্গে খুব স্বাভাবিকভাবে আচরণ করে। তো আবেদ দর্জির আরও একটি পুত্র ছিল, হচ্ছে বড় পুত্র আবার মারা যায় 2 বছর আগে। তার স্ত্রী হচ্ছে জরিনা, তিনি হচ্ছে বিধবা। রাজ্জাক এই আবেদ দর্জির বিভিন্ন কাপড় চোপড় এগুলো বানানো শিখলো, সেলাই শিখলো। আবেদ দর্জির দোকানে গিয়ে সে নিজেও সেলাই শিখলো এবং সে সেলাই করতে পারে। তো এরই মধ্যে আব্দুর রাজ্জাকের কিন্তু বারবার মনে পড়ে যায় তার আলেকজান্দ্রা সোনাডাঙ্গা গ্রাম। পাশের গ্রামেই যখন সে দেখে সেই কালো গ্রামটি সোনাডাঙ্গা গ্রাম, তখন তার মনটা খুব খারাপ হয়ে ওঠে। অর্থাৎ সে তার গ্রামটাকে, চিরচেনা জায়গাটাকে খুব মিস করে। তো এরই মধ্যে ধীরে ধীরে জরিনাকে তার অনেকটা বেশি পছন্দ হয়। জরিনা একদিন তাকে একটি সাদা জামা দিয়ে বলে এই জামাটি বানিয়ে দিবে। তখন রাজ্জাক বলেছিল এর মাপ। তখন এই জরিনা কৌতুক রসে বলেছিল, কেমন দর্জি তুমি, একটি জামা বানাতে পারো না, মাপ লাগবে। তো যাই হোক, এরকম হাস্যরসিকতার মধ্য দিয়ে আসলে রাজ্জাক তাকে সেই জামাটি বানিয়ে এনে দিয়েছিল। তো যাই হোক, তখন থেকে রাজ্জাক এবং জরিনার মধ্যে একটু একটু ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার মতো অবস্থা। আব্দুর রাজ্জাক মাঝে মাঝে অনুশোচনাও করতো। কিরকম অনুশোচনা? সে মূলতই তার বন্ধু ফাইন্নাকে অনেক বেশি ভালোবাসতো, বন্ধুত্ব সুলভ আচরণ করতো। তো ফাইনার কথা বলে তার মন খারাপ হয়ে যেত যে ফাইনার প্রতি সে অন্যায় করেছে। কিন্তু আব্দুর রাজ্জাক জানতো যে খুন করা ব্যক্তি নাকি জান্নাতি, সেই হিসেবে সে একটু আশ্বস্ত হতো যে ফাইনা তো ভালো আছে। কিন্তু সে অনেক বেশি অনুশোচনাও করতো। আসলে মানুষ রাগের মাথায় অনেক কিছুই করে থাকে, শেষে সেই বিষয়টি বুঝতে পারে যে না, এটা তার অন্যায় হয়েছে। তো আব্দুর রাজ্জাকও এরকমই, তার মধ্যে আসলে অনুশোচনা কাজ করেছে এবং সে এইভাবে নিজেকে সান্ত্বনা দিয়েছে যে ফাইনা জান্নাতবাসী। তো এই দিক থেকে কিন্তু তাকে অত্যন্ত বন্ধুত্ব সুলভ হিসেবেও মেনে নিতে পারি এবং অনুশোচনাকারীও বলতে পারি। তো যাই হোক, জরিনা এবং আব্দুর রাজ্জাক অর্থাৎ মোমেনের মধ্যে অনেকটাই প্রেমের সম্পর্ক তৈরি হলো। এরই মধ্যে মোমেন চলে এলো, অর্থাৎ আসল পুত্র চলে এলো। তখন মোমেন এই রাজ্জাককে বলেছিল, ও তুমি এই নকল মোমেন। তো আসলে এইসব কথাবার্তা বলার পর থেকে আব্দুর রাজ্জাক সেখানে আর থাকার মতো অবস্থা খুঁজে পেল না। তখন সে মনে করলো এখান থেকে তার চলে যাওয়াই ভালো। তখন সে আবারও সেই বাসা থেকে নিরুদ্দেশ হয়ে উঠল। তো আমি এখানে মূল বিষয়বস্তু হিসেবে লিখে রেখেছি খুনিদের সামাজিক অবস্থান এবং খুনিদের যে চিন্তা চেতনা এবং পরিস্থিতি এখানে স্পষ্ট হয়েছে। সেই সাথে এইসব অজ্ঞাত অবহেলিত ঘৃণিত পরিত্যক্তদের জন্য সহানুভূতি এবং মমত্ব এই গল্পে প্রকাশ পেয়েছে। এই যে এই অজ্ঞাত অবহেলিত ঘৃণিত আব্দুর রাজ্জাকের প্রতি এই যে আবেদ দর্জির যে সহানুভূতি, মমত্ব এবং স্নেহবৎসল্য বলা চলে, পুত্র স্নেহ দিয়ে তাকে নিজের মধ্যে রেখেছে বা বাসার মধ্যে তাকে আশ্রয় দিয়েছে, এই যে এই সহানুভূতি বা মমত্ববোধ এখানে স্পষ্ট হয়েছে। সেই সাথে খুনিদের যে সামাজিক অবস্থান, আসলে তৎকালীন সময়ে খুন করা হলে কিন্তু দেখা যাচ্ছে যে তারা অনেক বেশি ভয় পেত, মামলা মোকদ্দমার ভয়, ফাঁসি দেবে এরকম ভয় পেত। তাদের যে সামাজিক অবস্থান, চিন্তা চেতনা, এই পরিস্থিতিগুলো এখানে স্পষ্ট হয়েছে। সেই সাথে অনুশোচনাও কিন্তু স্পষ্ট হয়েছে। এই জন্য আমি বলেছি খুনিদের সামাজিক অবস্থান, চিন্তা চেতনা, পরিস্থিতি, সেই সাথে এইসব অজ্ঞাত অবহেলিত ঘৃণিত পরিত্যক্তদের জন্য এই আবেদ দর্জির মতো সহানুভূতি, মমত্ববোধ এ গল্প স্পষ্ট হয়েছে। এরপরে আসছি মৃত্যুযাত্রা। এখানে কিন্তু অসংখ্য চরিত্র রয়েছে মৃত্যুযাত্রার মধ্যে। এই মৃত্যুযাত্রা কিন্তু 50-এর মনান্তরে দুর্ভিক্ষের করাল গ্রাসে গ্রামের মানুষের মৃত্যুমুখে পতিত হওয়ার যে চিত্র, সেটি কিন্তু এখানে স্পষ্ট হয়েছে। এখানে কিন্তু 1350 সালের মনান্তরের দুটো গল্প বললাম, একটা হচ্ছে নয়নচারা আর একটা হচ্ছে এই শেষে মৃত্যুযাত্রা। তো মৃত্যুযাত্রা আমরা দেখলাম যে বুভুক্ষ পথিকেরা গ্রামের বিভৎস আকালে নিশ্চিত মৃত্যুকে এড়িয়ে যেতে নদীর ঘাটে তারা প্রতীক্ষা করছে অন্নহীন মানুষের দল। এরা হচ্ছে নদীর ঘাটে অবস্থান করছে যে ভোর হলেই তারা রওনা দেবে তাদের সেই প্রতীক্ষিত শহরে। ক্ষুধার যন্ত্রণায় এই লঙ্গরখানার দুমুঠো ভাতের সন্ধানে তারা আজ শহরগামী হয়েছে। এই দলে শিশু থেকে 60 বয়সের মানুষও রয়েছে। তারা হচ্ছে এই হাজুর মা বাবা, তিনু, করিম, আজগর, আনু, তোতা, হালুর মা, কালুর মেয়ে। তারা ভোরের প্রতীক্ষায় নদীর ঘাটে সকলেই অবস্থান করল। তিনু, করিম মূলতই তারা হচ্ছে যুবক,
সহযোগী, পরোপকারী আজগর রয়েছে। আজগরের চরিত্রটি একটু না বললেই নয়। আজগর মূলতই একটা বিচিত্র ছেলে, তার চেহারা একেবারেই রুক্ষ, সর্বক্ষণ চোখ দুটো মনে হয় জ্বলে ধকধক করছে, এমন একটা অমঙ্গল তার সে চাহনিতে। ঝাঁকড়া চুল নেড়ে সে নিজেকে খোদাদ্রোহী ইবলিশ বলে পরিচয় দেয়। খোদার চেলারা তার আজন্ম শত্রু। মানুষের বন্ধুত্বে সে আসলে এগিয়ে আসে না, শুধু তার মধ্যে হিংস্রতাই রয়েছে। অর্থাৎ আজগরের মধ্যে মানবিক গুণের তেমন কোনো সন্ধান পাওয়া যায়নি। নিজের শক্তি এবং সাহসের কারণে সবাই তাকে সমীহ করে চলত, কিন্তু প্রাণঘাতী দুর্ভিক্ষও তাকেও রক্ষা দেয়নি, বরং দুর্ভিক্ষেও সে আরও 10 জনের মতো ভেঙে পড়ে। আর এ কারণে হয়তো তার সান্নিধ্যে কারো ভেতরটা এখন আর কাটা দিয়ে ওঠে না। অর্থাৎ এখন আর তাকে কেউ খুব একটা সমীহ করেও চলে না, তাকে কেউ ভয়ও করে না। এরকমই একটি চরিত্র হচ্ছে আজগর। মাঝে মাঝে হালুর মা এবং কালুর মেয়ের মধ্যে ঝগড়াও শুনতে পাওয়া যায় সেই নদীর ঘাটেই, এবং তারা ক্ষণে ক্ষণে জেগে ওঠে এই ভোর হলো কিনা। তো যাই হোক, তারা ভোরের প্রতীক্ষায় অপেক্ষমান। কিন্তু যখনই প্রতীক্ষার প্রহর কেটে একসময় প্রভাত হলো, তারা নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা করবে, এমন সময়ই মৃত্যু এসে বাধা হয়ে দাঁড়ায় তাদের পথ চলায়। এই হাজুর মা মৃত্যুবরণ করে। তো যখন মৃত্যুবরণ করলো, তখনও কিন্তু তাদের মধ্যে সেই মানবিকতাটুকু রয়েছে যে যেহেতু সে মারা গিয়েছে, তাকে কবরস্থ করতে হবে, তাকে গোসল করাতে হবে। এরকমই একটা চিত্র দেখতে পাই আমরা সকলের মধ্যে, এরকম একটা চিত্র দেখতে পারি। তো যার পরে সবাই চেষ্টা করছে এই হালুর মার কাছ থেকে একটি দা নিয়ে কবর খোঁড়ার চেষ্টা করছে, যদিও চেষ্টাটি ব্যর্থ চেষ্টা। কিন্তু পরবর্তীতে তিনু এবং করিম এই দা দিয়ে আর কবর খোঁড়া যাচ্ছিল না, তখন তারা একটি গ্রামে গিয়ে মানে কিছু একটা খোঁজার চেষ্টা করলো, যে কোনো একটা কুড়াল বা কোনো কিছু নিয়ে এসে তাকে যেন কবরস্থ করা যায়, এই বন্দোবস্ত করার জন্য তারা একটি গ্রামে গেল। কিন্তু তাদের আসতে দেরি হলো। তখন এই আনু এবং তোতা তারা ভেবেছিল তাদের আসতে কেন দেরি হচ্ছে, হয়তোবা তারা কোথাও কোনো খাবারের সন্ধান পেয়েছে এবং তারা পেট পুরে খেয়ে নিচ্ছে। তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা দিল এবং তারা রাগান্বিত হয়ে উঠল। কিন্তু না, তিনু ও করিম অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা কোনো কিছুই পেল না, তারা ফিরে আসছিল। পরবর্তীতে পার্শ্ববর্তী গ্রামের কজন উৎসাহী দরদি যুবক এসে হাজুর মাকে নিয়ে যায় গ্রামে মাটি দেওয়ার জন্য। কাফনের বদলে তারা ধোয়ার কাপড় ব্যবহার করে। তাদের ভাষায় যারা দুর্ভিক্ষে মারা যায় তারা মূলত শহীদ, তাই খোদা তাদের মাফ করবেন এবং শহীদদের মর্যাদা দান করবেন। আর এভাবে হাজুর মাকে কবরস্থ করা হয়। তো যাই হোক, হাজুর মাকে কবরস্থ করার পর তারা মতিগঞ্জের দিকে আবার যেতে চাইল, অর্থাৎ তাদের লক্ষ্যস্থান হচ্ছে মতিগঞ্জ। কিন্তু এর মধ্যে কবরস্থ করার পর পাশের গ্রামে তিনুর এক পরিচিত চৌধুরী বাবু ছিল। তিনি মূলতই বলেছিল যে সেখানে কিছু খাবার পাওয়া যেতে পারে। তো যখনই প্রত্যেকেই শুনলো যে সেখানে কিছু খাবার পাওয়া যেতে পারে বা চৌধুরী বাবু তাদেরকে খাবার দিবে, তখন কিন্তু এই উৎসুক জনতারা প্রত্যেকেই নিজ নিজ সব কিছু গুছিয়ে নিল যে তারা চলে যাবে সেই চৌধুরী বাবুর সেখানে দুমুঠো অন্নের আশায়। কিন্তু এরই মধ্যে আবারও বিপত্তি ঘটল, অর্থাৎ হাজুর বাবাও তখন মারা গেল। হাজুর বাবা একটি বৃক্ষের তলে গুড়িতে ঠেস দিয়ে বসেছিল, আর ঠিক তেমনইভাবে বসেই সে মৃত্যুবরণ করেছে। প্রথম মৃত্যুর পর এই ক্ষুধার্ত মানুষগুলোর মধ্যে যদিও মানবিক বোধ কাজ করেছিল, কিন্তু এই দ্বিতীয় মৃত্যুর পর এই মানুষগুলোর মধ্যে তেমনভাবে মানবিকতা কাজ করেনি। কারণ একদিকে তারা কয়েকদিনে অনাহারী, অন্যদিকে যে আলো তাদেরকে আলোকিত পথের সন্ধান দেবে সেই আলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসতে থাকে। তাই হাজুর বাপের ব্যাপারে সবাই মৌনতা অবলম্বন করলো। অর্থাৎ হাজুর বাবার সেই মৃতদেহটি সেই গুড়িতে ঠেস দিয়ে বসে রইল অনন্ত তমিশ্রার দার্শনিকের মতো। এই জন্যই মূল বিষয়বস্তু হিসেবে দেখিয়েছি 1943 সালের বা 1350 সালের যে মনন্তর যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের করাল গ্রাসে গ্রামের মানুষের মৃত্যুমুখে পতিত হওয়ার চিত্র এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের সৈয়দ আলিউল্লাহর যে 5টি গল্প পড়ালাম, এর মধ্যে আসলে খুব সিলি প্রশ্নই চলে আসে। তার মধ্যে আপনাদের প্রথমে বললাম নয়নচারা গল্পে মূল ভাব আসবে, অথবা ঘনায়মান কালো রাতে জনশূন্য প্রশস্ত রাস্তাটাকে ময়ূরক্ষী নদী বলে কল্পনা করতে বেশ ভালো লাগে, এরকম কোশ্চেন কিন্তু আপনাদের এসেছে। এরপর হচ্ছে জাহাজি গল্পের মূল ভাব, পরাজয় গল্পের মূল ভাব, এগুলো আসে। আর বড় প্রশ্নের মধ্যে খুব একটা আসে না, তবে বড় প্রশ্নের মধ্যে আসলে সার্বিক দৃষ্টিকোণ থেকে আসলে সৈয়দ আলিউল্লাহর অবদানগুলো। আমরা জানি যে সৈয়দ আলিউল্লাহর যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেই সাহিত্যকর্মের মধ্যে কিন্তু সবসময় অস্তিত্ববাদ রয়েছে, পরাবাস্তবতা রয়েছে, এরপর হচ্ছে মনসমীক্ষণ তত্ত্ব রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই দেবেন। এরপর হচ্ছে তার কোন কোন গল্পে দুর্ভিক্ষের পরিচয়গুলো স্পষ্ট হয়েছে, তার গল্প যে মূলতই সার্বিক দৃষ্টিকোণ থেকে আসলে একেবারেই সমাজ বাস্তবতার বিষয়গুলো ফুটে উঠেছে,
এই বিষয়গুলোই আসে, এই বিষয়গুলি আপনারা দিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকের গল্প। আমরা পড়লাম নয়নচারা, জাহাজি, পরাজয়, খনি এবং মৃত্যুযাত্রা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।